নর্স ঐতিহ্যের দেশ ডেনমার্কের অধীন এক স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকার বুকে একখণ্ড ইউরোপ। ভাইকিং অভিযাত্রীদের দুঃসাহসী গাথা ভিনল্যান্ড সাগার পটভূমি এই গ্রিনল্যান্ড। দুঃসাহসী নর্স অভিযাত্রী ও যোদ্ধা এরিক দ্য রেডের পত্তন করা উপনিবেশ গ্রিনল্যান্ড এখনও সে ভাইকিং ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে চলেছে। বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে পরিচিত গ্রিনল্যান্ডকে এখন বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক বিবাদ, নাইজেরিয়ায় হামলা, ভেনেজুয়েলা আক্রমণ করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ এবং কলম্বিয়ার সঙ্গে চাপান উত্তরের পর ডোনাল্ড ট্রাম্প এখন চাইছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিয়ে নিতে। এর জন্য প্রয়োজনে তিনি যে শক্তি প্রয়োগ করতে প্রস্তুত সেই ইঙ্গিতও এরই মধ্যে দিয়ে রেখেছেন তিনি। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ ও নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকেই গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের ন্যাটো জোটভুক্ত মিত্র ডেনমার্কের বিতর্ক তীব্রতর আকার ধারণ করেছে। গত ৩ জানুয়ারি কারাকাস থেকে মাদুরোকে তুলে আনার পরপরই স্টিফেন মিলারের মতো ট্রাম্পের কট্টরপন্থী উপদেষ্টারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের মানচিত্রের ওপর মার্কিন পতাকার ছবি পোস্ট করে সুন লিখে প্রচার শুরু করেন। ৪ জানুয়ারি রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড খুব জরুরিভাবে প্রয়োজন। এ সময় তিনি ডেনমার্কের সমালোচনা করে বলেন, ডেনমার্ক এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ। জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন ট্রাম্পকে হুমকি দেওয়া বন্ধ করতে বলেন এবং বলে দেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এরপর দিন অর্থাৎ ৫ জানুয়ারি ডেনমার্কের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র তার কোনো ন্যাটো মিত্রের ওপর আক্রমণ করে বা জোরপূর্বক কোনো অঞ্চল দখল করে নেয়, তবে ন্যাটো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার সমাপ্তি ঘটবে সেখানেই। আর গ্রিনল্যান্ডের প্রিমিয়ার জেন্স ফ্রেডরিক নিলসেন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ভাবনাকে আখ্যা দিয়েছেন অগ্রহণযোগ্য ফ্যান্টাসি হিসেবে। এরপর ৬ জানুয়ারি মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ এ লক্ষ্য অর্থাৎ গ্রিনল্যান্ডের ওপরে যুক্তরাষ্ট্রের মালিকানা নিশ্চিতে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন। আর মার্কিন কমান্ডার ইন চিফ হিসেবে তার হাতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহারের সুযোগ সবসময়ই রয়েছে। ওভাল অফিসের উপদেষ্টাদের নিয়ে এ বিষয়ে নিয়মিত বৈঠকও চলছে। এমন বিবৃতির জবাবে গত ৭ জানুয়ারি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সহ ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। দেশগুলো ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানায়। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপকে সতর্ক করে বলেন, ট্রাম্পকে হালকাভাবে নেবেন না, তিনি যা বলেন তা করেই ছাড়েন। এরপর ৮ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার ঘোষণা দেন। যদিও ডেনমার্ক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আলোচনা কেবল প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে হতে পারে, দ্বীপ বিক্রি বা হস্তান্তরের বিষয় নয়। সর্বশেষ গত ৯ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এক চমকপ্রদ তথ্য উঠে আসে। এতে জানানো হয়, ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের ৫৭,০০০ নাগরিকের প্রত্যেককে মাথাপিছু $১০,০০০ থেকে $১ লাখ পর্যন্ত দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যাতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে আগ্রহী হয়। যদিও ডেনমার্কের পক্ষ থেকে কড়া ভাষায় বলা হয়েছে, তারা আগে প্রতিরোধ করবে, পরে প্রশ্ন তুলবে। এখন প্রশ্ন হচ্ছে, গ্রিনল্যান্ডের দখল পেতে হঠাৎ এত তোলা হলেন কেন ট্রাম্প? উত্তর হলো, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই অবস্থানকে আকস্মিক বা হঠাৎ বলা চলে না কোনোভাবেই। ২০১৭ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আকারে ইঙ্গিতে গ্রিনল্যান্ড নিয়ে নানা ইচ্ছার কথা প্রকাশ করেছেন তিনি। তবে এ নিয়ে প্রকাশ্যে প্রথম বক্তব্য রাখেন ২০১৯ সালে। শুরুতে এটিকে অনেকে দেখেছিলেন ট্রাম্পের ১৯ শতকীয় পশ্চাদমুখী মানসিকতার আরেকটি উদাহরণ হিসেবে। সে সময় ড্যানিশ সরকার এ নিয়ে নীরব থাকাকেই শ্রেয় মনে করেছিল। আর জনপরিসরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ হয়ে ওঠে ট্রল ও মিমের বিষয়বস্তু। তখন বিষয়টিকে নীতির চেয়ে প্রেসিডেন্টের খেয়াল খুশি হিসেবেই দেখা হচ্ছিল বেশি। ২০১৯ সালে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ পেলে দ্বীপটির পররাষ্ট্র মন্ত্রণালয় রসিকতা করে টুইট করেছিল, আমরা ব্যবসার জন্য উন্মুক্ত, বিক্রির জন্য নই। প্রথম মেয়াদে ট্রাম্পের সামনে আরও অনেক সমস্যা ছিল, এমনকি তার সঙ্গে এমন সহকারীরাও ছিলেন যারা তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতেন। কিন্তু ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর গ্রিনল্যান্ড নিয়ে তার আসক্তি আরও তীব্রভাবে ফিরে আসে। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প লেখেন, বিশ্বজুড়ে জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একেবারে অপরিহার্য। ৭ জানুয়ারি ট্রাম্প এই বক্তব্য দেওয়ার পর তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পারিবারিক জেট ট্রাম্প ফোর্স ওয়ানে করে গ্রিনল্যান্ড সফর করেন।
এর 2 দিন পর লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি এক্সে লেখেন, আমাদের নিশ্চিত করতে হবে গ্রিনল্যান্ড যেন যুক্তরাষ্ট্রে যোগ দেয়, চলুন কাজটি শেষ করি। উল্লেখ্য, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। চলতি বছরের শুরুতেই নিকোলাস মাদুরোর অপহরণের পর ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস এবং মার্কিন কূটনীতি ও পররাষ্ট্রনীতি সংশ্লিষ্টদের নানা বক্তব্যের প্রেক্ষাপটে একটি বিষয় সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে, ডোনাল্ড ট্রাম্প এবার গ্রিনল্যান্ড নিয়ে সত্যি সিরিয়াস। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে চান তিনি। তবে ট্রাম্পের অতীত রেকর্ড বিবেচনায় নিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে সামরিক বিকল্পকে সামনে নিয়ে আসার বিষয়টি কেবল ট্রাম্পের আলোচনার কৌশলও হতে পারে। এটি তার কাছে একটি রিয়েল এস্টেট ডিলের মতোই, যেখানে তিনি কেবল একটি জমির টুকরো চান আর মালিককে ভয়াবহ বিপর্যয়ের ভয় দেখিয়ে বিক্রিতে বাধ্য করতে চান তিনি। এক্ষেত্রে গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের জন্য তার প্রস্তাবের অন্তর্নিহিত ভাবটি এমন হতে পারে যে রাশিয়ার বিরুদ্ধে আমি তোমাদের সুরক্ষা দেব আর তার বিনিময়ে চাই গ্রিনল্যান্ড। তবে এ কথাও ঠিক, ট্রাম্পের ক্ষেত্রে নিশ্চিত কিছু বলা যায় না। ঠিক যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেবেছিলেন ট্রাম্প হয়তো ব্লাফ দিচ্ছেন। পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলো যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজেদের জন্য গভীর হুমকি হিসেবে দেখছেন, ঠিক তখনই ডেনমার্ককে চাপ দিচ্ছেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের ওই নিবন্ধের দাবি অনুযায়ী এটিই তার চুক্তি করার স্বভাবসুলভ কৌশল। দুর্বল পক্ষকে চাপে ফেলে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করার নির্মমে পদ্ধতির কারণে তিনি দশকের পর দশক নিউ ইয়র্কের ব্যবসায়িক মহলে রীতিমতো একঘরে হয়েছিলেন। তবে ভেনেজুয়েলায় দ্রুত সামরিক সাফল্য ট্রাম্প ও তার সহযোগীদের গ্রিনল্যান্ড ইস্যুতে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে বলে মনে করছেন অনেকেই। হোয়াইট হাউসের যে কোনো প্রশাসনের জন্যই সামরিক সাফল্য এক ধরনের নেশার মতো। গত 3 জানুয়ারি কারাকাসে মাদুরোকে নাটকীয়ভাবে অপহরণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা 19 শতকীয় সাম্রাজ্যবাদের ভাষায় কথা বলতে শুরু করেছেন। সম্প্রতি সিএনএনের চেক ট্যাপারের কাছে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার গর্ব করে বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে কেউ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিকভাবে যুদ্ধ করবে না। মিলার জেক ট্যাপারকে বলেন, জেক, আমরা বাস্তব জগতে বাস করি, যে জগৎ পরিচালিত হয় শক্তি দিয়ে, বল প্রয়োগ দিয়ে, ক্ষমতা দিয়ে। সময়ের শুরু থেকে এটাই পৃথিবীর লৌহ আইন। তবে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহটিকে নিছক ব্যক্তিগত খাইশ হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক ভূরাজনীতির পর্যবেক্ষকরা। ট্রাম্পের বর্তমান অবস্থানকে অনেকে যুক্তরাষ্ট্রের বহু বছর ধরে অনুসৃত মনোরো ডকট্রিনের কট্টরতম সংস্করণ হিসেবে দেখছেন। 1823 সালের 2 ডিসেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনোরো কংগ্রেসের বার্ষিক ভাষণে প্রথম মনোরো ডকট্রিনের ঘোষণা দেন। এতে বলা হয়, উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপের কোনো দেশ আর নতুন করে উপনিবেশ স্থাপন করতে পারবে না। ইউরোপের রাজতন্ত্র এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্পূর্ণ আলাদা। তাই ইউরোপের কোনো দেশ মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় হস্তক্ষেপ করলে সেটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে গণ্য করা হবে। বিনিময় যুক্তরাষ্ট্র ইউরোপের অভ্যন্তরীণ কোনো যুদ্ধ বা বিষয় নাক গলাবে না বলে প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে ইউরোপের বিদ্যমান উপনিবেশগুলোরও কোনো ক্ষতি সাধন করা হবে না বলে প্রতিশ্রুতি দেয়। এরপর দশকের পর দশক ধরে লাতিন আমেরিকায় মার্কিন পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে কাজ করেছে মনোরো ডকট্রিন। এটি লাতিন অঞ্চলে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব বিস্তারে সহায়তা করেছে। 1904 সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মনোরো ডকট্রিনে নতুন একটি ধারা যোগ করেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশগুলোয় অভ্যন্তরীণ বিষয় আন্তর্জাতিক পুলিশ হিসেবে হস্তক্ষেপ করার ক্ষমতা পায়। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এই নীতির এত কট্টর প্রয়োগ শুরু করেছেন যে বিষয়টিকে এখন ভূরাজনীতির পর্যবেক্ষকরা ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে মিলিয়ে অভিহিত করছেন মনোরো ডকট্রিন হিসেবে। মনোরো ডকট্রিন যেখানে ইউরোপকে কেবল পশ্চিম গোলার্ধ থেকে দূরে রাখতে চেয়েছিল, মনোরো ডকট্রিন সেখানে সরাসরি ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের মতো অন্য দেশের সম্পদ ও শাসনভার দখল করার কথা বলছে। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে ভূরাজনৈতিক উচ্চাভিলাষ। সাম্প্রতিক সময় আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের নৌবাহিনী তৎপরতা বেড়েছে। উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমানের প্রভাব রুখতে গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি প্রাকৃতিক এয়ারক্রাফট ক্যারিয়ারের ভূমিকা পালন করবে বলে মনে করছেন সমরবিদরা। বিশেষ করে GIUK গ্যাপ অর্থাৎ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে সরলরৈখিক এক বিশাল সমুদ্র অঞ্চল নিয়ন্ত্রণে রাখা এবং রুশ নৌবাহিনীকে আটলান্টিকে প্রভাব বিস্তারে বাধা দেওয়ার ক্ষেত্রে গ্রিনল্যান্ডের দখল রাখা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। আবার অর্থনৈতিক বিষয় রয়েছে। সাম্প্রতিক সময় চীনের সঙ্গে শুল্ক বিবাদে ডোনাল্ড ট্রাম্পের খুব একটা সুবিধা করতে না পারার বড় একটি কারণ হলো চীনা বিরল খনিজের ওপর মার্কিন প্রতিরক্ষা, স্মার্টফোন ও AI চিপ শিল্পের নির্ভরতা।
গ্রিনল্যান্ডের দখল ট্রাম্পকে এই নির্ভরতা কাটানোর বড় সুযোগ তৈরি করে দেবে। ফলে চীনকে মোকাবেলায় আবারও স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভে সুবিধা পাবেন ট্রাম্প। এছাড়া ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে হোয়াক্স বা জালিয়াতি বলে আখ্যা দিলেও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও বড় একটি ভূমিকা রাখতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে পানি প্রবাহ। এতে আর্কটিক অঞ্চলে নতুন বাণিজ্য পথ উন্মোচিত হচ্ছে। এই পথের নিয়ন্ত্রণ নিতেও গ্রিনল্যান্ডের ওপর নিরঙ্কুশ আধিপত্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের। তবে গ্রিনল্যান্ডের বাসিন্দারা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে আগ্রহী নন মোটেও। ট্রাম্পের বর্তমান অবস্থানকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন তারা চান স্বাধীনতা, এমনকি ডেনমার্ক থেকে আলাদা হওয়ার বিষয়টিও তাদের আলোচনায় রয়েছে। তবে শক্তির উন্মত্ততার কাছে তাদের এই স্বাধীনতার আকাঙ্ক্ষা হেরে যাবে কিনা সেটি সময়ই বলে দেবে।